আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। লাস্ট ক্লাসে আমরা আইএস 16 শিখেছিলাম। আইএস 16 নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে আইএস 16 নিয়ে? না ভাইয়া। ওকে গ্রেট, তাহলে আমরা আজকে শিখবো আইএস 38। হ্যাঁ, এটা আইএস 16 আর আইএস 38 অলমোস্ট দ্য সেম, দেয়ার আর সাম স্লাইট ডিফারেন্সেস। হ্যাঁ, ওগুলো আমরা মেজরলি দেখবো আর কি। আচ্ছা, তার আগে বলেন ইনটেনজিবল অ্যাসেট বলতে আপনারা কি বুঝেন? ইনটেনজিবল বলতে ভাইয়া যেটা মানে যেটা মানে স্পর্শ করা যায় অপোজিট টু দা লাইসেন্স প্যাটেন্ট। ফিক্সড অ্যাসেট আর কি। এগুলো তো এক্সাম্পল বললেন আর কি, মানে ডেফিনেশনে কি ইনট্যাঞ্জিবল মানে যেটা ট্যাঞ্জিবল না, মানে কি বলবো, স্পর্শ করা যায় না, রাইট? রাইট, হ্যাঁ। ওকে, তোমরা দেখি 38 এ কি বলেছে। So in verse 38, an intangible asset is an identifiable non-monetary asset without physical substance. হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফিজিক্যাল সাবস্টেন্স ছাড়া একটা অ্যাসেট, যেটাকে আমরা বলছি ইনটেনজিবল অ্যাসেট। কিন্তু ধরেন জিপি, হ্যাঁ, গ্রামীণ ফোন, এর একটা ব্র্যান্ড ভ্যালু আছে না? রাইট, ব্র্যান্ড ভ্যালু আছে। তাহলে এই ব্র্যান্ড ভ্যালুটা কি তাদের অ্যাসেট, ইনটেনজিবল অ্যাসেট? হ্যাঁ, ইনটেঞ্জিবল অ্যাসেট। আচ্ছা, আমাদের এই জায়গাগুলোতে একটু এখানে লার্নিং হবে আর কি, যে এটা কেন ইনটেনজিবল অ্যাসেট না। হ্যাঁ, দেখি। আচ্ছা, ইনটেনজিবল অ্যাসেট হচ্ছে সেটা যেটা মাস্ট বি আইডেন্টিফাইবল। হ্যাঁ, an intangible asset must be identifiable, মানে আইডেন্টিফাইবল হতে হবে ইনটেনজিবল অ্যাসেট হওয়ার জন্য। তাহলে an intangible asset is identifiable if it meets at least one of the two following criteria. একটা কি, it is separable, আর একটা হচ্ছে it arises from contractual or other legal rights. তাহলে ব্র্যান্ড ভ্যালু কেন ইনটেনজিবল অ্যাসেট না? সেটার মেইন কারণটা হচ্ছে এটা আইডেন্টিফাইবল অ্যাসেট না। আইডেন্টিফাইবল অ্যাসেট হওয়ার জন্য কি বলছি, এই দুইটার যে কোনো একটা ফুলফিল করতে হবে। তাহলে যদি আমি প্রথমটায় দেখি ইট ইজ সেপারেবল, এখন ধরেন গ্রামীণ ফোন নিজেকে বিক্রি না করে, মানে গ্রামীণ ফোন কোম্পানিটাকে বিক্রি না করে, সে কি চাইলে জিপির যে ব্র্যান্ড ভ্যালু আছে এটাকে আলাদা করে বিক্রি করতে পারবে? কেউ কি কিনবে? না, কিনবে না। তাহলে এটা সেপারেবল না, রাইট? সেকেন্ডলি, ইট অ্যারাইজেস ফ্রম কন্ট্রাকচুয়াল অর আদার লিগ্যাল রাইটস। জিপির যে ব্র্যান্ড ভ্যালু, হ্যাঁ, এটা কি কোনো কন্ট্রাকচুয়াল বা লিগ্যাল রাইট থেকে আসছে? নো। নো, রাইট। বাট যদি আমি বলি ট্রেডমার্কের কথা, লোগো বা ট্রেডমার্ক বা লাইসেন্স, হ্যাঁ, এইগুলা কি লিগ্যাল রাইট না? লিগ্যাল রাইট। সো তখন কিন্তু দেখবেন যে ট্রেডমার্ক কিন্তু ইনটেনজিবল অ্যাসেট, হ্যাঁ, বা লাইসেন্স ইনটেনজিবল অ্যাসেট। সো যখন আমরা এক্সামে অ্যান্সার করব তখন এই ওয়ার্ডটা ইউজ করার ট্রাই করব। যদি বলে যে এটাকে ইনটেনজিবল অ্যাসেট কিনা, আমরা ইয়েস অর নো বললে এই আইডেন্টিফাইবিলিটি দিয়ে আমরা এটাকে ডিফাইন করব। হ্যাঁ, এবং আইডেন্টিফাইবিলিটির যে দুইটা ক্রাইটেরিয়া, সেই দুইটা ক্রাইটেরিয়া দিয়ে এটাকে অ্যানালাইসিস করব। ক্লিয়ার? জি। আচ্ছা, সেপারেবল বলতে কি বুঝি সেটা একটু দেখি। হ্যাঁ, an asset is separable if it can be sold, transferred, exchanged, licensed or rented to another party on its own rather than as a part of business. মানে একটা অ্যাসেট হচ্ছে সেপারেবল যদি সেটা সেপারেটলি সেল করা যায়, ট্রান্সফার করা যায়, এক্সচেঞ্জ করা যায়, লাইসেন্স দেওয়া যায়, অথবা আরেকজনের কাছে রেন্টাল দেওয়া যায়। হ্যাঁ, তাইলে এটাকে আমরা বলবো সেপারেবল অ্যাসেট উইদাউট ডিসপোজিং অফ অথবা সেলিং আ পার্ট অফ বিজনেস। তাইলে এখানে একটা কনফিউশন ক্রিয়েট হওয়ার কথা আপনাদের মধ্যে, যে ভাই তাইলে গুডউইল কেন হচ্ছে অ্যাসেট? গুডউইল দেখছেন না ইয়েতে কনসলিডেশনে? জি জি। গুডউইল অ্যাসেট না? গুডউইলটা অ্যাসেট, কিন্তু যে কোম্পানি কিনে নেয় সে দেখায়, যে বেচে সে তো দেখায় না। এক্স্যাক্টলি। সো এখানে কেন গুডউইল অ্যাসেট? বিকজ এটা বিজনেসের সাথে সেল করে ফেলতেছে।
এবং একটা বিজনেসের ধরেন যে আপনি অ্যাসেট মাইনাস লায়াবিলিটি মানে নেট অ্যাসেট যেটা সেটার থেকে ধরেন বেশি টাকা পেমেন্ট করতেছেন, মানে একটা বিজনেস আপনি কিনবেন, হ্যাঁ, তার নেট Exchange rate ভ্যালু হচ্ছে হচ্ছে, হ্যাঁ, নেট ভ্যালু হচ্ছে ধরেন 100 টাকা, আপনি পেমেন্ট করছেন 120 টাকা। তাহলে এই যে 20 টাকা যে এক্সেস পেমেন্ট করতেছেন, কেন বেশি টাকা আপনি পেমেন্ট করে নিচ্ছেন? বিকজ এই কোম্পানিটার ব্র্যান্ড ভ্যালু আছে বা গুডউইল আছে। সো বিজনেসের সাথে যখন সেল হবে তখন কিন্তু গুডউইলটা ইনটেনজিবল অ্যাসেট, বাট ওই পার্টিকুলার বিজনেসটা ইটসেলফের জন্য এটা কিন্তু গুডউইল কিন্তু কোনো ইনটেনজিবল অ্যাসেট না। ক্লিয়ার? জি। ওকে, তাহলে গুডউইলকে কি অ্যামortization করতে হয়? গুডউইল এবার তো হয়। গুডউইল তো ইনটেনজিবল অ্যাসেট, করতে হয়, রাইট? জি ভাই, করতে হয়। আমি শিওর কেন না মনে ভাইয়া, হয় একটু না বলেন। করতে হয়? হুম, একটু শুনি লজিক, আপনাদের লজিক অবশ্যই শোনা উচিত, মানে ভুল হোক সমস্যা নাই, বলেন কেন মনে হলো করতে হয়? আমরা তো অ্যামোর্টাইজেশন করি হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটে। ল্যান্ডের কি ডেপ্রিসিয়েশন করি? না, না, করি না। হ্যাঁ, তাহলে এক্সেপশন থাকে না। গুডউইল গুডউইল কি আপনার ইকোনমিক বেনিফিট ইউজ করার কারণে গুডউইল কখনো কমে না বাড়ে? পারবে। গুডউইল তাহলে কমে না, বাড়ে। রাইট, মানে ডেপ্রিসিয়েশন অ্যামortization কনসেপ্টটা কি, যে আপনি একটা অ্যাসেট ইউজ করে সেখান থেকে যে ইকোনমিক বেনিফিট পাচ্ছেন এটার কারণে অ্যাসেটটার ইউজফুল লাইফ শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা এটাকে ডেপ্রিসিয়েট বা অ্যামortize করি, রাইট? কনসেপ্ট তো এটা। জি। তাইলে জি, যখন আমি গুডউইল পাই তখন কি এটা আমি ইউজ করার কারণে বা গুডউইল বা ব্র্যান্ড ভ্যালু থাকার কারণে কি আমার ইকোনমিক বেনিফিট এনজয় করার কারণে এটা কি কমে, দাম কমে? গুডউইল ভাইয়া, সরি, গুডউইল ইম্পায়ারমেন্ট হয়। এক্স্যাক্টলি, গুডউইলের ইম্পেয়ারমেন্ট হয়। যদি আপনার বিজনেসে কোনো কারণে আপনি মানে আপনার ধরেন ব্র্যান্ড ভ্যালুতে একটা ইম্প্যাক্ট পড়লো, পাবলিক ইমেজ আপনার একটা ইম্প্যাক্ট পড়লো, তখন গুডউইলের ইম্পেয়ারমেন্ট হয়। এবং এই ইম্পেয়ারমেন্ট কখন রিভিউ করতে হবে? এভরি ইয়ারে। এভরি ইয়ার এন্ডে, রাইট? আচ্ছা, এবার আমাকে বলেন যে ধরেন আপনি একটা লাইসেন্স কিনেছেন, হ্যাঁ, জি, লাইসেন্স কি ইনটেনজিবল অ্যাসেট নাকি না? ইনটেনজিবল। Intangible asset জি, because ইনটেনজিবল অ্যাসেট, arises from contractual or other legal rights, right? লিগ্যাল আচ্ছা, রাইট। জি, রাইট। তাইলে এই ধরেন একটা লাইসেন্স কিনেছেন, যে লাইসেন্সটার পাসওয়ার্ড বা যে ইয়ে থাকে না, সিরিয়াল নাম্বারটা আরেকজনের কাছে, সে ইউজ করতেছে। তাহলে এই লাইসেন্সের টাকা দিচ্ছেন আপনি, মানে ভেন্ডর আপনার এগেইনস্টে বিল করেছে, হ্যাঁ, কিন্তু লাইসেন্সটা ইউজ করছে আরেকজন, অথবা ধরেন ইউজ করছে না কিন্তু সিরিয়াল নাম্বারটা তার কাছে লাইসেন্সটা অ্যাক্টিভেট করার। তাহলে এই ইনটেনজিবল অ্যাসেটটা কি আপনার অ্যাসেট? না, কেন না? ওনারশিপ নেই তো। ওনারশিপে নেই। কন্ট্রোল, কন্ট্রোল, ওনারশিপ, সরি, ওনারশিপ আছে, কন্ট্রোলে নেই। রাইট। তাইলে মানে ট্যানজিবল অ্যাসেটে যেরকম ছিল ইনটেনজিবল অ্যাসেটেই তাই, যে ইনটেনজিবল অ্যাসেট মাস্ট অলসো বি আন্ডার দ্য কন্ট্রোল অফ অ্যান এন্টিটি টু এনজয় ফিউচার ইকোনমিক বেনিফিট ফ্রম দ্য অ্যাসেট অ্যান্ড প্রিভেন্ট দ্য এক্সেস অফ আদার্স টু দোজ বেনিফিটস। ঠিক আছে? জি। ট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রেও তাই। তো আমরা এটা অলরেডি বলে ফেলছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে কখন আমরা ইনটেনজিবল অ্যাসেটকে রিকগনাইজ করব? দেখি, an intangible asset should be recognized if it is probable that the future economic benefits from that asset will flow to the entity and the cost of the asset can be measured reliably. তো ধরেন আপনি একটা ইনটেনজিবল অ্যাসেট জেনারেট করতেছেন, ডেভেলপ করতেছেন ইন হাউস, মানে সফটওয়্যার বানাচ্ছেন সাপোজ, হ্যাঁ, কিন্তু ওইটার কস্ট আপনি রিলায়েবলি এস্টিমেট করতে পারতেছেন না, তাহলে এটা কি ইনটেনজিবল অ্যাসেট হবে? না, হবে না। সো এগুলো মানে সিলি কোশ্চেন করছি, বাট এগুলা করার মেন কারণ হচ্ছে আপনার জন্য কনসেপ্টটা বুঝেন, হ্যাঁ। সো এই যে এই দুইটা কন্ডিশন মিট না হইলে কিন্তু কোনোভাবেই ইনটেনজিবল অ্যাসেট রিকগনাইজ করা যাবে না।
দুটাই হইতে হবে। ইট ইজ প্রবাবল দ্যাট দ্য ফিউচার ইকোনমিক বেনিফিটস ফ্রম দ্য অ্যাসেট উইল ফ্লো টু দ্য এন্টিটি, মানে যে কন্ট্রোল থাকতে হবে, অথবা আপনার ধরেন আপনি এমন একটা বানাচ্ছেন, সফটওয়্যার ইনভেস্ট করতেছেন, টাকা পয়সা হিসাব ঠিক মতো রাখতেছেন, কিন্তু এমন সফটওয়্যার ইনভেস্ট করতেছেন যেটা আপনি ইউজই করতে পারবেন না, কোনো ইকোনমিক বেনিফিট আপনি পাবেন না, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ইনটেনজিবল অ্যাসেট রিকগনাইজ করা যাবে না। সো দুইটা কন্ডিশনে ফুলফিল হতে হবে, যে ইকোনমিক বেনিফিট উইল ফ্লো টু দ্য এন্টিটি, আর একটা হচ্ছে কস্ট ক্যান বি মেজার্ড রিলায়েবলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইকোনমিক বেনিফিট আসলে আমাদের ইনক্রিজ ইন রেভিনিউ হয়, রাইট? ইকোনমিক বেনিফিট জি পেলে কি revenue বাড়ে না? জি আচ্ছা, কস্টের সাথে কোনো রিলেশন আছে ইকোনমিক বেনিফিটের? চিন্তা করেন ইকোনমিক তো। বেনিফিট আসলে তো আমার রেভিনিউ জেনারেট হবে। হ্যাঁ, কস্টের সাথে কোনো রিলেশন আছে? কস্ট বাড়া কমা? আমি কম কষ্টে দিতে পারলে তো আমি ইকোনমিক বেনিফিট পাবো। এক্স্যাক্টলি। সো আমার ইকোনমিক বেনিফিট আসলে কিন্তু কস্ট কমতেও পারে, দ্যাট মিন্স কস্ট সেভিং। মানে ধরেন আপনি একটা টেকনোলজি নিয়ে আসছেন, যেটার কারণে আপনার ওয়েস্টেজ কমতেছে, তাহলে ওখান থেকে ইকোনমিক বেনিফিটের কারণে কি রেভিনিউ জেনারেট হচ্ছে না, কিন্তু আপনার কস্ট সেভিং হচ্ছে, রাইট? সো ইকোনমিক বেনিফিটের মাধ্যমে দুটাই হতে পারে, রেভিনিউ ইনক্রিজ হতে পারে অথবা কস্টও সেভ হতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড লাইন বলছে at recognition the intangible asset should be recognized at cost, তাইলে in all cases intangible asset কে রিকগনাইজ করতে হবে কিসে? কস্টে। আচ্ছা, তাহলে কস্ট কোনগুলা? কস্ট হচ্ছে পারচেজ প্রাইস, হ্যাঁ, ইনক্লুডিং ডিউটিজ এন্ড নন রিফান্ডেবল ট্যাক্সেস লেস যে রিবেট টিবেট আমরা পিপিই তে যা যা পড়েছিলাম সবগুলাই অ্যাপ্লিকেবল ফর ইনটেনজিবল অ্যাসেট, ঠিক আছে, ইনিশিয়াল মেজারমেন্টে। ক্লিয়ার? সো এটা আমি রিপিট করছি না। ভাইয়া এই বইটা কত সালের? আমাদের বইয়ের সাথে কেন মিলতেছে না? মানে এটা আমি আইসিএডব্লিউর বই, এটা আইসিডব্লিউ এখানে একটু আরো ডিটেইলে লেখা, তো এইজন্য আমি এটা পড়াচ্ছি, মানে স্ট্যান্ডার্ডে কোনো চেঞ্জ আসে নাই। আচ্ছা আচ্ছা মানে এখানে আরো ডিটেইলড ওয়েতে লেখা, আপনাদের এখনকার যে বইটা আছে ওখানে কম্প্রিহেনসিভ ওয়েতে নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখি এক্সাম্পল যে সেপারেটলি অ্যাকোয়ার্ড ইনটেনজিবল অ্যাসেট কিভাবে রিকগনাইজ হবে আর কি। তাহলে এখানে বলছে যে ডেটা লিমিটেড অ্যাকোয়ার্স নিউ টেকনোলজি দ্যাট উইল রিভলিউশনালাইজ ইটস কারেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস। কস্ট ইনকার্ড আর অ্যাজ ফলোজ: অরিজিনাল কস্ট অফ নিউ টেকনোলজি এত টাকা, ডিসকাউন্ট পেয়েছে 1,20,000, স্টাফ ট্রেনিং কস্ট ইনকার্ড ইন অপারেটিং দ্য নিউ প্রসেস 60,000, টেস্টিং অফ দ্য নিউ ম্যানুফ্যাকচারিং প্রসেস 12,000, আর losses incurred where other parts of the plant stood idle। তাহলে বলেন কোন কস্টগুলো আসবে? কস্ট অফ নিউ টেকনোলজি আসবে, হুম, ডিসকাউন্ট রিসিভড, যেটা ডিসকাউন্ট পাইছি সেটা বাদ যাবে। ওটা বাদ যাবে। জি, হুম, স্টাফ ট্রেনিং incurred in operating the new process, স্টাফ হুম। ট্রেনিং এর জন্য মানে নিজে যে প্রসেসটা সে নিচ্ছে এটা অপারেট করার জন্য স্টাফদেরকে ট্রেনিং দিচ্ছে। এটা আসবে না। আসবে না? কেন আসবে না? এটা তো স্টাফদের স্ট্যান্ডার্ডের ভাষায় বলেন কেন আসবে না? বিকজ দিস ইজ নট ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল। জি, এটা হচ্ছে স্টাফদের সাথে জড়িত, এটা ইয়ের সাথে এটা অ্যাসেটের সাথে মেশিন জড়িত বা না। প্রসেসটা অপারেট করার সাথে জড়িত, এটা জি প্রসেসটা পারচেজ করার সাথে জড়িত না। জি তো এটা অপারেটিং এক্সপেন্স। হ্যাঁ, তারপরে টেস্টিং অফ দ্য নিউ ম্যানুফ্যাকচারিং প্রসেস এটা আসবে। আসবে। হুম, লসেস ইনকার্ড while other parts of the plant stood idle, এটা ওই যে এটা আসবে না। আসবে না, রাইট। জি, the cost of the cost that should be capitalized, আচ্ছা এটা তো ইয়ে ওকে,
আচ্ছা, অ্যাকোয়ার্ডটা আমরা দেখলাম যে কস্টে আসে এবং কি কি আসে এক্সপেন্স সেগুলা। এবার ইন্টারনালি জেনারেটেড ইনটেনজিবল অ্যাসেট, হ্যাঁ, এত ডিটেইলে মানে বুঝতে গেলে মনে থাকবে না, আমি আপনাদেরকে শর্টকাট টেকনিক শিখাই দিব, সেটা দিয়ে আপনারা ইজিলি বের করতে পারবেন মানে কস্ট অফ ইনটেনজিবল অ্যাসেট। হ্যাঁ, তাহলে আপনার যদি ইনটেনজিবল অ্যাসেটটা ইন্টারনালি জেনারেটেড হয় সেই ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে দুই রকম এক্সপেন্স, একটা হচ্ছে রিসার্চ ফেজের এক্সপেন্স আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট ফেজের এক্সপেন্স। ডেভেলপমেন্ট ফেজের এক্সপেন্স গুলা সবসময় হবে এক্সপেন্স হিসেবে চার্জ হবে পিএনএল এ, আর ডেভেলপমেন্ট ফেজের যে এক্সপেন্স সেগুলা ক্যাপিটালাইজ করতে হবে অ্যাজ অ্যান ইনটেনজিবল অ্যাসেট। এখন কোশ্চেন আসে যে রিসার্চ ফেজের এক্সপেন্স কোনটা আর ডেভেলপমেন্ট ফেজের এক্সপেন্স কোনটা, রাইট? রিসার্চ ফেজের এক্সপেন্স যেটা হচ্ছে আপনার টেকনিক্যাল ফিজিবিলিটি অফ কমপ্লিটিং দ্য ইনটেনজিবল অ্যাসেট। এইটা হ্যাঁ সরি ভাইয়া, হ্যাঁ বলেন। প্লিজ কন্টিনিউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সো রিসার্চ ফেজের এক্সপেন্স যেগুলো হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি অফ কমপ্লিটিং দ্য ইনটেনজিবল অ্যাসেট হওয়ার আগে হয়, মানে আপনার কোশ্চেনে বলা থাকবে যে এই ডেটে টেকনিক্যাল ফিজিবিলিটি অফ দ্য ইনটেনজিবল অ্যাসেট ওয়াজ ইনশিওরড, অথবা এমন কোনো ক্লু দেওয়া থাকবে যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে টেকনিক্যাল ফিজিবিলিটিটা ইনশিওর করা হয়েছে। হ্যাঁ, টেকনিক্যাল ফিজিবিলিটিটা কি? এটা হচ্ছে যে আপনার এই প্রজেক্টটা উইল কাম ইনটু সাকসেস আর কি, হ্যাঁ, সাকসেসফুল হবে এই প্রজেক্টটা, সেটাকে আমরা বলতেছি টেকনিক্যাল ফিজিবিলিটি। মানে ধরেন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট অনেকগুলো ফেজ থাকে, তো আপনি কিন্তু ইনিশিয়ালি জানতে পারবেন না যে এই সফটওয়্যারটা আসলে আপনার জন্য কাজ করবে কিনা যদি ডেভেলপ করেন আর কি। হ্যাঁ, অনেক সময় হয় কি যে একটা প্রজেক্ট নিয়ে সেটা ফেল করে, তো যে পয়েন্টে এসে আপনি বুঝতে পারবেন যে এই সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারবেন, এখান থেকে ইকোনমিক বেনিফিট পাবেন। ওই যে আমরা দুইটা কন্ডিশন বলছিলাম না, যে ইকোনমিক বেনিফিট ফ্লো টু দ্য এন্টিটি এন্ড কস্ট ক্যান বি মেজার্ড রিলায়েবলি। সো যে পয়েন্টে এসে আপনি বুঝতে পারবেন যে ইকোনমিক বেনিফিট আপনি পাবেন, সেটাকে আমরা বলবো টেকনিক্যাল ফিজিবিলিটি। অথবা যদি কোশ্চেনে মেনশন করা থাকে যে এই ডেটে টেকনিক্যাল ফিজিবিলিটি এনশিওর হয়েছে, তাহলে সেই পয়েন্টের পরে যে এক্সপেন্স সেইগুলাকে ইনটেনজিবল অ্যাসেট হিসেবে রেকর্ড করতে হবে বা ক্যাপিটালাইজ করতে হবে, আর এর আগে যে এক্সপেন্স সেগুলোকে পিএনএল এ চার্জ করতে হবে। সো আমরা যখন অ্যান্সার করব তখন এই যে আগে পরে না বলে বলবো রিসার্চ ফেজ আর একটা বলবো ডেভেলপমেন্ট ফেজ। হ্যাঁ, রিসার্চ ফেজে যে এক্সপেন্স সেটা হবে পিএনএল এ, মুখস্থ করার কিছু নাই। রিসার্চ মানে কি, যে আপনি অনুসন্ধান করতেছেন প্রথমে যেটা আমি করতে পারবো কিনা বা এটা করতে আমার কি কি লাগবে, রাইট? একটা সফটওয়্যার ডেভেলপ করতে অনেক কিছু লাগে, তো আপনি অ্যানালাইসিস করতেছেন কি কি এক্সপেন্স হবে। সো এই জিনিসগুলা কি আপনার পিএনএল এ চার্জ হবে। আর ডেভেলপমেন্ট মানে আপনি সফটওয়্যারটা বানাচ্ছেন, তো সেই এক্সপেন্স গুলো হবে ক্যাপিটালাইজ। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এটা তো পিপি এর সাথে রিলেটেড। আচ্ছা, a pharmaceutical company began work on a new drug on 1st January 2018 and purchased a centrifuge for that purpose at a cost of 40,000. The centrifuge has an expected 5 years useful life. Salaries paid to scientists working on the new drug have been 1 lakh per annum annually. On January 1st, 2019, the project meets the IS 38 criteria for recognition of development expense. দেখেন এখানে বলে দিচ্ছে কিন্তু যে 1 জানুয়ারি 2019 এ ডেভেলপমেন্ট এক্সপেন্সের যে রিকগনিশন করে সেটা মিট করে। তাহলে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইনটেনজিবল অ্যাসেট দ্যাট শুড বি রিকগনাইজড এট 31 ডিসেম্বর 2019? আচ্ছা, এই যে সে নতুন ড্রাগ কেনার জন্য মানে সরি ডেভেলপ করার জন্য একটা সেন্ট্রিফিউজ কিনেছে, এটা কি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট না? জি, বাট এই সেন্ট্রিফিউজটা ইউজ হবে কত 5 ইয়ার্সে, তাহলে ইনিশিয়ালি এটা থাকবে পিপি হিসাবে এবং এটার যে ডেপ্রিসিয়েশন হবে সেটাকে আমরা ইনটেনজিবল হিসেবে ক্যাপিটালাইজ করব। বুঝতে পারছেন? না আমি বুঝি না। যেটা ইজি করে বলি যে ইকোনমিক আমরা কি পিপি ডেপ্রিসিয়েশন করি কখন বলছি, যে যখন ইকোনমিক বেনিফিট উইল ফ্লো টু দ্য এন্টিটি। এখন দেখেন এই ইকোনমিক বেনিফিটের কারণে কিন্তু রেভিনিউ জেনারেট হচ্ছে না, এই ইকোনমিক বেনিফিটের কারণে আপনার একটা অ্যাসেট ডেভেলপমেন্ট হচ্ছে, ইনটেনজিবল অ্যাসেট ডেভেলপমেন্ট হচ্ছে, মানে নিউ ড্রাগটা ডেভেলপমেন্ট হচ্ছে। ক্লিয়ার? জি,
তো নিউ ড্রাগ মানে এই এক্সপেন্সটার কারণে যেহেতু নিউ ড্রাগ ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে এই এক্সপেন্সটা কি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট টু দ্য ডেভেলপমেন্ট অফ নিউ ড্রাগ না? জি দ্যাটস ওয়াই দেখেন যে যেহেতু 5 ইয়ার্স এটা ইউজ করতে হবে, তাহলে এই যে ডেপ্রিসিয়েশন যেটা সেটা ইনটেনজিবল অ্যাসেটের কস্ট হিসেবে কিন্তু আসছে। আর সেকেন্ডলি আসছে স্যালারি পেড টু দ্য সায়েন্টিস্ট ওয়ার্কিং অন দ্য নিউ ড্রাগ। তাহলে এটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি নাকি স্যালারি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ড্রাগ? এটা হচ্ছে তো ডিরেক্ট অ্যাট্রিবিউটেবল মনে হচ্ছে। ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল। সো দেখেন IS 16 এর সাথে সিমিলার। সো জি। এটা ডেভেলপমেন্ট রিলেটেড আর কি। সো দ্যাটস ওয়াই মানে 1,08,000 টাকা ইনটেনজিবল অ্যাসেট হবে এট দ্য ইয়ার এন্ড অফ 2019। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? এটা কি যদি আমরা যদি আলাদাভাবে কনসিডার করি পিপি এর জন্য যে ডিপ্রিসিয়েশন চার্জটা, এটা কি আমরা এই যদি আমরা এখানে ইনটেনজিবল অ্যাসেট হিসেবে দেখাচ্ছি, দেখে ক্যাপিটালাইজ করতেছি, এক্ষেত্রে কি আমরা কি আর এটা ওই মানে পিপি এর জন্য আলাদাভাবে যদি চিন্তা করি মানে সেন্ট্রিফিউজের জন্য, ওই ক্ষেত্রে কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে আর কিছু দেখাতে হবে না? একই জিনিস কি দুই জায়গায় যাবে? না যাবে না, এটা তো এই বলতেছি কিন্তু অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে, বাট ডেবিট পাস যেটা সেটা ডেবিট কি এক্সপেন্স এন্ড অ্যাসেট না? জি সো এক্সপেন্স না হয় অ্যাসেট হচ্ছে। ক্রেডিট আচ্ছা ঠিক ভাই। থাকবে, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকবে। এটা একটু ইন্টারেস্টিং আছে। রাইট, একটু এক্সেপশনাল। আচ্ছা আচ্ছা এখন মানে ক্যাপিটালাইজেশন কখন স্টার্ট হবে? হ্যাঁ, the cost of an internally generated intangible asset is the sum of the expenditure incurred from the date when the intangible asset first meets the recognition criteria. Recognition criteria দুইটা কি বলেন তো একজন? কোন দুইটা ভাইয়া? রিকগনিশন ক্রাইটেরিয়া এখানে বলতেছে যে the cost of an internally generated intangible asset is the sum of the expenditure incurred from the date when the intangible asset first meets the recognition criteria. রিকগনিশন ক্রাইটেরিয়া যখন মিট হবে ওই ডেট থেকে আপনাকে ইন্টেন্ডেড ইউজ। তাই পড়াইলাম এতক্ষণ যেটা কন্ডিশন বলছিলাম না যে ইকোনমিক বেনিফিট উইল ফ্লো টু দ্য এন্টিটি, আর একটা হচ্ছে কস্ট ক্যান বি মেজার্ড রিলায়েবলি। দেখেন এই যে ভুল হচ্ছে, অ্যালার্ট থাকতে হবে। হ্যাঁ, রেডি ফর ইন্টারনেট ইউজ কোনটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল? এটা ছিল পিপির ক্ষেত্রে। জি এবং শুধু রেডি ফর ইন্টারনেট ইউজ না, রেডি ফর ইন্টারনেট ইউজ ইন দ্য ডিজায়ার্ড লোকেশন, রাইট? দুটো ছিল। জি জি এগুলো ভোলা যাবে না, এগুলো দিয়ে কিন্তু অ্যানসার মানে এইসব জায়গাতে কিন্তু আপনারা ভুল করেন আর কি, এজন্য পাস আসে না, সিলি মিস্টেক করা যাবে না। ওকে, তাইলে এটা বুঝলাম। আচ্ছা, যদি কোনো মিস্টেক হয় যে আপনি ধরেন ডেভেলপমেন্ট ফেজের এক্সপেন্সকে রিসার্চ এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করে ফেলছেন, তাইলে এটাকে রিট্রোস্পেক্টিভ ইফেক্ট দেখাইতে হবে। আমরা IS 8 দেখব, এখানে প্রসপেক্টিভ আর রিট্রোস্পেক্টিভ ইফেক্ট মানে প্রসপেক্টিভ মানে হচ্ছে যে কোনো একটা ভুল বা কোনো মিস্টেক বা চেঞ্জ ইন পলিসি এগুলো দেখবো আমরা। হ্যাঁ, আর ডিটেইলে জাস্ট বুঝে নেন আপাতত সামারিটা। প্রসপেক্টিভ মানে হচ্ছে গোয়িং ফরওয়ার্ড, আর রিট্রোস্পেক্টিভ মানে পেছনের দিকে। মানে প্রসপেক্টিভ ভুল মানে প্রসপেক্টিভ ইফেক্ট হইলে সেটা আমরা কারেন্ট ইয়ারে বা সামনের বছরগুলোতে ঠিক করব, আর রিট্রোস্পেক্টিভ মানে পেছনের বছর থেকে ঠিক করে আনতে হবে। সো যদি আপনার এরকম কোন এক্সপেন্স যেটা ডেভেলপমেন্ট ফেজে হওয়ার কথা কিন্তু আপনি নিয়ে গেছেন রিসার্চ ফেজে, সেই ক্ষেত্রে এটাকে রিট্রোস্পেক্টিভ ইফেক্ট দেখাইতে হবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, Douglas Limited is developing a new production process. During 2017, expenditure incurred was 1 lakh, of which 90,000 was incurred before 1st December 2017 and 10,000 between 1st December and 31st December. Douglas Limited can demonstrate that at 1st December, the production process met the recognition criteria as an intangible asset. The recoverable amount of the know-how embodied in the process is estimated to be 50,000. How should the expenditure be treated? বলেন কি হবে?
অগমেন্টেড রিয়েলিটি টেকনোলজি এক্সপেন্ডিচার ইনকাম 1 লাখ টাকা ডিসেম্বর কি হবে? ডেভেলপমেন্ট ফেজের এক্সপেন্স কত, রিসার্চ ফেজের এক্সপেন্স কত বলেন? রিচার্জ ফেজের এক্সপেন্স হচ্ছে যেটা হচ্ছে বিফোর টাকা বলেন, কত ফার্স্ট টাকা? 90,000 হ্যাঁ, আর ডেভেলপমেন্ট আর ডেভেলপমেন্ট 10,000। 10,000। বাকিটা বুঝতে পারছেন কেন হইলো? হ্যাঁ ভাই একটু এক্সপ্লেইন করলে ভালো হয়। জি, না বুঝলে কোয়েশ্চেন করবেন। হ্যাঁ আচ্ছা, 90,000 এখানে দেখেন বলছে যে ডগলাস লিমিটেড ক্যান ডেমনস্ট্রেট দ্যাট এট 1st December 2017 the production process met the criteria for recognition as an intangible asset। মানে intangible asset হওয়ার জন্য যে recognition criteria বা টেকনিক্যাল যে feasibility that was ensured on 1st December 2017। তাহলে আমরা বলেছিলাম টেকনিক্যাল ফিজিবিলিটি বা রিকগনিশন ক্রাইটেরিয়া মিট হওয়ার পরের এক্সপেন্স গুলা ডেভেলপমেন্ট ফেজের এক্সপেন্স হুইচ শুড বি ক্যাপিটালাইজড অ্যাজ অ্যান ইনটেনজিবল অ্যাসেট, আর তার আগের এক্সপেন্স গুলাকে আমরা বলতেছিলাম রিসার্চ ফেজের এক্সপেন্স হুইচ শুড বি চার্জড অ্যাজ অ্যান এক্সপেন্স ইন দ্য প্রফিট অর লস অ্যাকাউন্ট। তাইলে এই যে 90,000 টাকা এটা কি টেকনিক্যাল ফিজিবিলিটি এনশিওর হওয়ার আগে, সো দিস ইজ রিসার্চ ফেজের এক্সপেন্স আর কি। হ্যাঁ, এটা শুড বি রিকগনাইজড ইন প্রফিট অর লস। আর 10,000 যেটা মানে 1st ডিসেম্বরের পরে আর কি, যে 1st ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে 10,000 টাকা এক্সপেন্স, তাহলে এটা আমরা বলছি ডেভেলপমেন্ট ফেজের এক্সপেন্স অ্যাকর্ডিং টু আইএস 38 and should be capitalized as a part of an ইনটেনজিবল অ্যাসেট। clear? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এবার আসি সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। সেম পিপি এর মতো কস্ট মডেল, রিভলিউশন মডেল। হ্যাঁ, মানে ট্রিটমেন্ট গুলো সেম হবে, বাট আমি যদি প্র্যাকটিক্যালি বলি আপনার ইনটেনজিবলস এর ক্ষেত্রে রিসার্চ ফেজের এক্সপেন্স হওয়ার, সরি রিভলিউশন মডেল ইউজ করার কোনো স্কোপ নাই, বিকজ ইনটেনজিবল অ্যাসেট কি আপনি মার্কেটে সেল করতে পারবেন? মানে আপনি যে রিভলিউশন মডেলে কি করি আমরা, ফেয়ার ভ্যালু ডিটারমাইন করি না, ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল। জি। তাইলে আপনি ধরেন একটা সোফা আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন, কিন্তু কোনো ইনটেনজিবল অ্যাসেট যেটা আপনার জন্য বানানো হয়েছে সেটা কি আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন? না না আপনি এটা ফেয়ার মার্কেট ভ্যালু জানতে পারবেন না। সো দ্যাটস ওয়াই প্র্যাকটিক্যালি ইনটেনজিবল অ্যাসেটের রিভলিউশন মডেল হয় না, এটা সবসময় সাবসিকুয়েন্ট মেজারমেন্টে কস্ট মডেল হয়, বাট এক্সামের খাতিরে রিভলিউশন মডেল আসতে পারে আর কি। হ্যাঁ, মানে রিভলিউশন আর কস্ট মডেল পিপি এর জন্য যেটা ছিল সেটাই অ্যাপ্লিকেবল ফর ইনটেনজিবলস। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা সামারি দেওয়া আছে, এটা এই বই আপনার নতুন বইতে নাই, মোস্ট প্রবাবলি থাকলে ভালো। এখানে মানে এই সামারিটা দুইটা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ফর বোথ IAS 16 and IAS 38 এটা রিভলিউশন মডেল। হ্যাঁ, তাহলে দেখি আমরা আপওয়ার্ড রিভলিউশন, আমি রিভলিউশনটা আবার বোঝাচ্ছি আর কি আরেকবার আপনাদের সবাইকে সামারি আকারে, এটা পরীক্ষার আগে দেখে যাবেন। আপওয়ার্ড রিভলিউশন যদি হয়, অ্যাসেটের দাম যদি বাড়ে এবং অ্যাসেট প্রিভিয়াসলি রিভ্যালুড ডাউনওয়ার্ড, তাহলে কি হয়েছিল আগে, তাহলে ইম্পেয়ারমেন্ট লস ছিল না, ডাউনওয়ার্ড রিভলিউশন হইলে অ্যাসেটের ডাউনওয়ার্ড রিভলিউশন হলে কি হয়? অ্যাসেট ডাউনওয়ার্ড হলে অ্যাসেট কমে যায়। তাহলে এটা কি বলে? ডাউনওয়ার্ড হলে ইম্পেয়ারমেন্ট বলে। জি।
রাইট, তাইলে এখানে বলছে দেখেন, যদি আপনার আগের বছরে ডাউনওয়ার্ড রিভলিউশন হয় আর কারেন্ট ইয়ারে যদি আপওয়ার্ড রিভলিউশন হয়, হ্যাঁ মানে কারেন্ট ইয়ারে আপওয়ার্ড হচ্ছে আর আগে ডাউনওয়ার্ড ছিল, তাহলে ইনক্রিজ আপ টু দ্য ভ্যালিউ অফ প্রিভিয়াস ডাউনওয়ার্ড রিভলিউশন রিকগনাইজিং প্রফিট অর লস। মানে আপনি আগে যে অ্যাসেটটাকে ইম্পেয়ারমেন্ট করেছেন প্রফিট অর লস অ্যাকাউন্টে, ওই অ্যামাউন্ট পর্যন্ত আপনি প্রফিট অর লসে রিভলিউশন গেইনটাকে রিকগনাইজ করতে পারবেন, এবং এক্সেস যেটা থাকবে সেটাকে আপনি রিকগনাইজ করবেন আদার কম্প্রিহেনসিভ ইনকামে। ক্লিয়ার? ভাই একটু এক্সাম্পলের সাথে একটু বললে একটু ক্লিয়ার একটু ভালো হয় না এক্সেলে। ধরেন 2018-তে একটা অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট লস হয়েছিল ধরেন 20 টাকা, হ্যাঁ। এখন 2025-এ এসে রিভ্যালুয়েশন রিজার্ভ বা গেইন হয়েছে 50 টাকা। তাইলে এই রিভ্যালুয়েশন মডেল অনুযায়ী আপনি 25-এ যখন জার্নাল দিবেন, হ্যাঁ, তখন ডেবিট করতেছেন কি অ্যাসেট 50 টাকা, ক্রেডিট করবেন ইম্পেয়ারমেন্ট লস, আর ক্রেডিট করবেন রিভ্যালুয়েশন রিজার্ভ। ইম্পেয়ারমেন্ট লস 20, রিভ্যালুয়েশন রিজার্ভ 30। মানে 2018 পর্যন্ত আপনার ইম্পেয়ারমেন্ট লস 20 টাকা ছিল, 25-এ এসে রিভ্যালুয়েশন মানে আপওয়ার্ড রিভ্যালুয়েশন হয়েছে 50 টাকা। তাহলে আমরা এখানে বলছিলাম, আচ্ছা আপনারা বোধহয় এক্সেল দেখতে পাচ্ছেন না, রাইট? দেখতে পাচ্ছি না। বলতে হবে। এখন দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা দেখেন, 2018 সালে ইম্পেয়ারমেন্ট লস ছিল 20 টাকা, 2025-এ রিভ্যালুয়েশন রিজার্ভ হচ্ছে 50 টাকা। তাইলে আমি যখন 2025-এ জার্নাল দিব তখন অ্যাসেট আমি বাড়াচ্ছি 50 টাকা, কিন্তু রিভ্যালুয়েশন অনুযায়ী বলছে যে ইনক্রিজ আপ টু দ্য ভ্যালু অফ প্রিভিয়াস জার্নাল রিভ্যালুয়েশন রিকগনাইজিং প্রফিট অর লস। মানে আগে যে আমার ইম্পেয়ারমেন্ট লস ছিল 20 টাকার, সেটাকে আমি কারেন্ট ইয়ারে ক্রেডিট করে ফেলবো 20 টাকা। তাহলে আমার 20 টাকা গেল, আরো 30 টাকা বাকি থাকলো, সেটা রিভ্যালুয়েশন রিজার্ভ হিসেবে যাবে ওসিআই তে, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে আলাদা রিভ্যালুয়েশন রিজার্ভ হিসেবে আসবে। ক্লিয়ার? জি। আচ্ছা, আগে যদি অ্যাসেটটা ডাউনওয়ার্ড রিভ্যালুয়েশন না হয়ে থাকে তাহলে পুরাটাই মানে এই 50 টাকাই তখন আসবে রিভ্যালুয়েশন রিজার্ভে। আচ্ছা, এবার আসি যে কারেন্ট ইয়ারে ডাউনওয়ার্ড রিভ্যালুয়েশন হয়েছে মানে ইম্পেয়ারমেন্ট লস, তাহলে অ্যাসেট প্রিভিয়াসলি রিভ্যালুড আপওয়ার্ড। তাহলে আপনার আগের রিভ্যালুয়েশন রিজার্ভ ছিল এই যে উল্টা ধরলাম, এটা হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভ, এটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট লস। তাইলে 2018 পর্যন্ত আপনার রিভ্যালুয়েশন রিজার্ভে ব্যালেন্স কত? 20 টাকা। 25-এ এসে আপনার ইম্পেয়ারমেন্ট লস হয়েছে 50 টাকা। হ্যাঁ, তাইলে এখানে দেখেন বলতেছে যদি আগে অ্যাসেটটা আপওয়ার্ড রিভ্যালুয়েশন হয়, মানে যে আগে আমার আপওয়ার্ড রিভ্যালুয়েশন হয়েছিল 20 টাকা দিয়ে, তাহলে আমার রিভ্যালুয়েশন রিজার্ভে ব্যালেন্স 20 টাকা আছে। এখন 25-এ যখন আমার 50 টাকা ইম্পেয়ারমেন্ট লস হলো, তখন আমি প্রথমে রিভ্যালুয়েশন রিজার্ভে ব্যালেন্স থেকে টানবো, মানে অ্যাসেট তো ক্রেডিট হচ্ছে 50 টাকা, দাম কমতেছে, তাহলে প্রথমে আমি রিভ্যালুয়েশন রিজার্ভে ব্যালেন্স কমাইলাম 20 টাকা, তাহলে আমার রিভ্যালুয়েশন রিজার্ভে আর কোনো ব্যালেন্স নাই। এরপরে যে বাকিটা থাকবে সেটা হবে ইম্পেয়ারমেন্ট লস, পিএনএল আসবে, এটা আসবে ওসিআই তে, চেঞ্জেস স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে আসবে। ক্লিয়ার? ভাইয়া Clear? ওসিআই তে কোন অংশটা যাবে যেটা এই 20 টাকা 20 টাকাই এই 20 টাকাই যেটা আমরা আগে ইয়ে করছিলাম এটা ওসিআই তে যাবে? হ্যাঁ, মানে আপনার ধরেন 20 টাকা ব্যাংকে আছে, আপনি কি 20 টাকার বেশি উঠাতে পারবেন? না না, সো যেটা সিমিলারলি রিজার্ভ মনে করে করেন রাখছিলাম যেটা রিজার্ভ করে রাখছিলাম ওইটাই আমার এই ওসিআই তে যাবে, আর বাকিটা পিএনএল এ চার্জ করব 30 টাকা।
রাইট, মানে ওসিআই জি তে রিভার্স হবে। এটা রিভ্যালুয়েশন রিজার্ভের ব্যালেন্স কি? ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। সো রিভ্যালুয়েশন রিজার্ভ ডেবিট করার মাধ্যমে আপনার এটার ব্যালেন্স হয়ে গেল 0। জি ওকে, সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, অ্যাসেট নট প্রিভিয়াসলি রিভ্যালুড আপওয়ার্ডস, মানে আগে যদি অ্যাসেটটা রিভ্যালুয়েশন মানে আপওয়ার্ড না হয় তাহলে রিকগনাইজিং প্রফিট অর লস, মানে পুরাটাই ইম্পেয়ারমেন্ট লস হিসেবে আসবে 50 টাকা। জি, শুধুমাত্র যখনই প্রিভিয়াসলি যদি করা থাকে আপওয়ার্ড, তখনই ওসিআই এর অপশন আসবে। আপওয়ার্ড আর হোক করা বা না থাকলে ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড হলে জি যে পিএনএল এ প্রথমে নীল হবে, তারপরে বাকিটা রিজার্ভে যাবে, অথবা যদি আপওয়ার্ড হয় মানে যদি কারেন্টলি ডাউনওয়ার্ড হয় তাহলে রিজার্ভের সাথে অ্যাডজাস্ট হয়ে বাকিটা পিএনএল আসবে। দেখেন এখানে তাই বলছে যে একটা ইনটেনজিবল অ্যাসেট, এটা 2016-তে রিভ্যালুয়েশন হয়েছিল 800 টাকায়। 800 টাকা দিয়ে রিভ্যালুয়েশন বাই 800, 800 টাকা রিভ্যালুয়েশন রিজার্ভ। This was recognized in OCI so that there is a revaluation surplus of 800 in the statement of financial position. At the year end, the asset is revalued downward by 1000. There is impairment loss 1000 টাকা। আগের ব্যালেন্স ছিল 800 টাকা, এই 800 টাকা 1000 এর মধ্যে 800 টাকা যাবে ওসিআই তে, বাকি 200 টাকা যাবে পিএনএল এ। জি আচ্ছা, ইউজফুল লাইফ এটা খুব ইজি জিনিস, আমাদের কিছু করার দরকার নাই। দুইটা জিনিস, একটা হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট, একটা হতে পারে ফাইনাইট ইউজফুল লাইফ, আর একটা হচ্ছে কি ফাইনাইট আর কি ইনডিফিনিট। হ্যাঁ, ইনডিফিনিট কখন হয়? বলতে পারতেছি না। ধরেন আপনি একটা উইন্ডোজ কিনেছেন, হ্যাঁ, উইন্ডোজটা রিনিউ করতে হয় না, একবার কিনেন ওয়ান টাইম ফি, তাহলে এটা কি ডেফিনিট নাকি ইনডিফিনিট? ইনডিফিনিট। ইনডিফিনিট। সো ইনডিফিনিট ইউজফুল লাইফের ক্ষেত্রে কোনো অ্যামortization হয় না, কারণ এটা আপনি যত ইকোনমিক বেনিফিট ইউজ করেন এটা কি শেষ হবে? না ভাই, শেষ হবে না। বাট ডেফিনিটের ক্ষেত্রে আপনার অ্যামortization করতে হবে স্ট্রেট লাইন মেথডে। ডেফিনিট ইনটেনজিবল অ্যাসেট একটা এক্সাম্পল দিতে পারবেন কেউ? খুব ইজি, অ্যান্টিভাইরাস সফটওয়্যার। রাইট, বা শুধু ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার না, মানে যে জিনিসগুলা কন্ট্রাকচুয়াল পিরিয়ডের মধ্যে আছে, যে আপনি 5 ইয়ার্স এর জন্য একটা লাইসেন্স নিছেন, জি, তাহলে ওই যে 5 ইয়ার, এগুলো তো ভাই, ওই যে টালি বা বিভিন্ন সফটওয়্যার গুলো, এগুলো তো লাইসেন্স পিরিয়ড থাকে। রাইট, এক্স্যাক্টলি। ইআরপি সফটওয়্যার গুলো। লাইসেন্সিং পিরিয়ডের থেকেও কম ইউজফুল লাইফ থাকতে পারে। কখন? মানে আপনার লাইসেন্সিং পিরিয়ড 5 ইয়ার্স, কিন্তু এর থেকেও আপনি কম ইউজফুল লাইফ দিয়ে ডেপ্রিসিয়েট করতে হবে কোন সিচুয়েশনে? যদি আমার বিজনেস যদি আমি 4 বছরের মধ্যে ক্লোজ করতে চাই। আচ্ছা, ধরেন আমি বিজনেস ক্লোজ করলাম না, বিজনেস ক্লোজ করলে তো আপনার আর তখন ডেপ্রিসিয়েশন আসবে না, তখন তো আপনাকে ওই যে লিকুইডিটি মেথড ফলো করতে হবে, প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, তাহলে আচ্ছা, কি হতে পারে? এটা হতে পারে আপনি ধরেন লিগ্যাল কোনো ব্যান দিল, স্যাংশন দিল ওই সফটওয়্যারের উপরে গভর্নমেন্ট, যেটা ইউজ করা যাবে না, ইলিগাল, অথবা ওই সফটওয়্যারটা আউটডেটেড হয়ে গেছে, এটা ইউজ করা যাচ্ছে না, জি, তখন কি আপনি ইউজফুল লাইফে করবেন, নাকি ধরেন যেই ইয়ার থেকে ব্যান কার্যকর ওই পর্যন্ত আপনি ইউজফুল লাইফ কনসিডার করবেন? যেটুকু বাকি থাকে তখন ওইটুকু পুরোটা নিয়ে নিবে ভাইয়া। রাইট, রাইট। জি, যতটুকু ইউজ মানে ডেপ্রিসিয়েশনের ইউজফুল লাইফের বা অ্যামortization ইউজফুল লাইফের মেইন কন্ডিশনটাই হচ্ছে যতটুকু ইউজ করতে পারবেন ওই সময় পর্যন্ত আপনাকে ডেপ্রিসিয়েট করতে হবে বা অ্যামortize করতে হবে। সিমিলারলি পিপির ক্ষেত্রেও দেখবেন, যদি আপনি লিজ নেন, ধরেন একটা অ্যাসেটের ইউজফুল লাইফ আছে 50 বছর, কিন্তু আপনি লিজ নিছেন 5 বছর, তাহলে আপনি কিন্তু অ্যাসেটটাকে 50 বছর দিয়ে ডেপ্রিসিয়েট করেন নাকি 5 ইয়ার্সে ডেপ্রিসিয়েট করেন?
5 years. 5 years, বিকজ আপনার যে রাইট আছে 5 ইয়ার্স এর। সিমিলারলি এটাও তাই। ওকে, আমরা এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা দেখে আমরা ইন্টেনজিবলস তো শেষ করবো, আর আমি কটা সেলফ টেস্ট দেখাই দিব, সেগুলো একটু করবেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেটা বলতেছিলাম যে ইনফিনিট ইউজফুল লাইফ যেটা, হ্যাঁ, জি সেটার ক্ষেত্রে আমি বলছিলাম যে অ্যামortization হবে না, কিন্তু আইসিএবির একটা পাস্ট কোশ্চেনে আমি দেখছিলাম যে ইনফিনিট ইউজফুল লাইফের ক্ষেত্রে 40 ইয়ার্সে ডেপ্রিসিয়েট করে বা অ্যামortize করে আর কি। হ্যাঁ, এখানে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। আপনি যদি ডেপ্রিসিয়েট বা অ্যামortize না করেন, সেটাকে নোট দিয়ে আসবেন যে যেহেতু এটা ইনফিনিট ইউজফুল লাইফ, সো এটা আমরা অ্যামortization করছি না। ক্লিয়ার? জি ভাই। আপনার অ্যাসাম্পশনটা আপনি নোটে দিয়ে আসবেন, তাইলেই হবে, মানে এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এমন ইউজফুল লাইফ এটা কি প্রতি ইয়ার এন্ডে রিভিউ করতে হবে। হ্যাঁ, পিপি এর ক্ষেত্রে যেমন অ্যাপ্লিকেবল, বইয়ের সাথে ইন্টেনজিবলস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আর কি, প্রতি ইয়ার এন্ডে আপনাকে রিভিউ করতে হবে। আচ্ছা, এটা দেখি। In preparing its accounts for the year ended 30th June 2017, NSPLC has to deal with a number of matters. Okay? An advertising campaign has just been completed at a cost of 1.5 million. The directors authorized this campaign on the basis of the evidence from NSPLC's advertising agency that it would create 4 million of additional profits over the next 2 years. মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন করেছে 1.5 মিলিয়নে, যার কারণে আগামী 2 বছর 4 মিলিয়নের অ্যাডিশনাল প্রফিট হবে। তাহলে এটা কি ইনটেনজিবল অ্যাসেট হিসেবে আসবে যে 1.5 মিলিয়ন? না, কেন আসবে না? এটা তো জাস্ট অ্যাডভার্টাইজিং কস্ট। স্ট্যান্ডার্ড ইয়েতে বলেন, ল্যাঙ্গুয়েজে বলেন। এটা এরকম হচ্ছে পাস করা যাবে না, আপনি সবই জানেন, সবই বুঝতেছেন, কিন্তু তাতে পাস হবে না। জি ভাই, জি জি, এটা হচ্ছে ইজ নট সেপারেবল। জি আপনি কি অ্যাডভার্টাইজমেন্ট নিছেন, এটার কারণে সেল বাড়তেছে না, আপনি এটা যদি বলেন যে ভাই আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন করছি, আমি বাইরে এটা বিক্রি করবো, আমার অ্যাডটা বাইরে বিক্রি করবো, এটা কি কিনবে? না, কিনবে না। আচ্ছা, a staff training program has been carried out at a cost of 2.5 lakh. The training consultants have demonstrated to the directors that an additional profit to the business over the next 12 months will be 4 lakhs. মানে একটা ট্রেনিং প্রোগ্রাম করছে 2.5 লাখ টাকার এমপ্লয়ীদের, যার কারণে আগামী 12 মাসে 4 লাখ টাকা অ্যাডিশনাল প্রফিট হবে। না, এটাও হবে না। কেন হবে না? ওইটাও সেপারেট করা যাবে না। আরেকটা ইস্যু আছে এখানে, কি এই যে ট্রেনিং দিছে, এখানে কি এটার উপরে কোনো আছে, মানে কন্ট্রোল আছে ইকোনমিক বেনিফিট এনজয় করার? না, কোনো কন্ট্রোল নাই। তাহলে এই দুটো পয়েন্ট অফ ভিউ থেকে এটাও ইনটেনজিবল অ্যাসেট হবে না। একটা লিখলে হাফ মার্ক পাবেন আর কি, অর্ধেক মার্ক পাবেন। সো দুইটা ইস্যু দুইটাই লিখতে হবে। A new product has been developed during the year. The expenditure totals 1.2 million, of which 7,50,000 was incurred before 31st December 2016, the date on which it became clear the product was technically feasible. The new product will be launched in the next 3 months and its recoverable amount is estimated at 6 lakhs. বলেন। এটা ওই যে আগের এক্সাম্পলটার মতো ভাইয়া, যে ইয়ে হবে কাজ করতে 7 লাখ ডেভেলপমেন্ট। জি, যেটা বিফোর 31 ডিসেম্বর যেটা হয়েছে এটা হচ্ছে রিসার্চ ফেজের এক্সপেন্স, আর বাকিটা হবে ক্যাপিটালাইজ। অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট বলতেছি, অ্যামাউন্ট হচ্ছে 1.2 মিলিয়ন, 1.2 ইন্টু 10 লাখ মাইনাস 7,50,000, 4,50,000 হবে
এই এটা হচ্ছে ক্যাপিটালাইজ হবে, আর 7,50,000 হবে রিচার্জ পেজের। এক্স্যাক্টলি। বাকিটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। Okay, thank you. আচ্ছা, আমরা আজকে আরেকটা স্ট্যান্ডার্ড দেখবো, দেখে শেষ করে ফেলবো। হ্যাঁ, IS 8 টা 6 দেখবো। লাখের কথা কি বলছে ভাই? এটা পরে দ্য নিউ প্রোডাক্ট এটা কনফিউজ করার জন্য, মানে আপনি এই প্রোডাক্ট থেকে 6 লাখ টাকা রিকভার করতে পারবেন নাকি নেক্সট 3 মান্থসে। ও আচ্ছা, এটা তো অন্য কিছু। ওকে, আমি স্লাইডটা ওপেন করে স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, স্ক্রিন দেখা গেলে একটু জানাবেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই। Okay. IS 8, accounting policies, changes in accounting estimates and errors. আচ্ছা, পলিসি, এস্টিমেট আর এরর, এই তিনটা, মানে এরর মানে ভুল, হ্যাঁ, আর চেঞ্জ ইন পলিসি এন্ড এস্টিমেট, এই তিনটার কারণে যে ফাইন্যান্সিয়াল ইমপ্যাক্ট সেটা ডিল করে IS 8। হ্যাঁ, তাহলে পলিসি আর এস্টিমেট এই দুটোর মধ্যে কেউ ডিফারেন্স বলতে পারবেন? এস্টিমেট হচ্ছে ফিউচার, রাইট, হ্যাঁ বলেন। পলিসি এবং এস্টিমেট। পলিসি হচ্ছে রুলস ক্রাইটেরিয়া, রাইট, আর এস্টিমেট বরাবরই একটা প্ল্যানিং স্টেজ থেকে আসে, বা ফিউচারে একটা ঘটার সম্ভাবনা পসিবিলিটি থেকে এস্টিমেশন করা হয় আর কি, রাইট, প্রবাবিলিটি বা Right. এরকম কিছু। তাহলে পলিসি যদি আমি এক্সাম্পল দেই, কি হতে পারে? আবার এইচ এর পলিসি বলেন না কেউ, স্ট্যান্ডার্ড থেকে বলেন। ডেপ্রিসিয়েশন পলিসি হতে পারে না ভাই? রাইট, এক্স্যাক্টলি। বা ওই যে আমি সাবসিকুয়েন্ট মেজারমেন্টে রিভ্যালুয়েশন মডেল করব না কস্ট মডেল করব, এটা কি এস্টিমেট না পলিসি? এটা পলিসি। পলিসি। বাট আমি ফেয়ার ভ্যালু কত টাকা ডিটারমাইন করব, এটা কি পলিসি না এস্টিমেট? এটা এস্টিমেট। এইটা সিমিলারলি ডেপ্রিসিয়েশন, হ্যাঁ, আমি স্ট্রেট লাইন করব নাকি হচ্ছে ডাবল ডিক্লিং করব, এটা কি পলিসি? পলিসি, এটা পলিসি। এটা policy. পলিসি। স্ট্রেট লাইন 5 ইয়ার্স করব না 10 ইয়ার্স করব, এটা কি? এটা এস্টিমেশন। এস্টিমেট। রাইট। সো এখানে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকাটা ইম্পর্টেন্ট, কোনটা পলিসি কোনটা এস্টিমেট, বিকজ দুটার ক্ষেত্রে দুই রকম ট্রিটমেন্ট। আমি এত ডিটেইলে পড়াবো না, আমি সামারি বলতেছি, যেটা মানে যেটা আপনাদের জানলে আপনি অ্যানসার করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আগে আমরা একটু বুঝি যে অ্যাকাউন্টিং পলিসি কি করতে হয়। হ্যাঁ, accounting policy should be applied consistently for similar transactions, other events and conditions to enhance comparability. আমরা পড়েছিলাম না যে অ্যাকাউন্টিং পলিসির কারণে, মানে সরি, অ্যাকাউন্টিং পলিসি গুলোকে কনসিস্টেন্টলি অ্যাপ্লাই করতে হয় ওভার দ্য পিরিয়ড। কেন? টু এনশিওর কম্পারেবিলিটি, মানে আপনি এক বছর স্ট্রেট লাইন আর এক বছর ডাবল ডিক্লাইনিং করবেন, এটার কারণে কি কম্পারেবিলিটি আসবে? আসবে না। সো কম্পেয়ারেবিলিটি এনশিওর করার জন্য আপনাকে কনসিস্টেন্টলি এটাকে অ্যাপ্লাই করতে হবে ওভার দ্য ইয়ার্স। বাট কিছু পয়েন্টে এসে কিছু সার্কামস্টান্সেস চেঞ্জের কারণে আপনার অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করতে হইতে পারে। হ্যাঁ, যে আপনি এতদিন ধরে দেখে আসলেন যে স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন আপনার জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু কোনো একটা চেঞ্জের কারণে, বা ধরুন এনভায়রনমেন্টের কোনো চেঞ্জ আসছে, মানে ওটার কারণে আপনার ডেপ্রিসিয়েশন মেথড ডাবল ডিক্লাইনিং করতে হচ্ছে বা সাম অফ দিয়ে দিতে করতে হচ্ছে, তাইলে এখানে চেঞ্জ সিচুয়েশনের কারণে আপনাকে পলিসি চেঞ্জ আনতে হচ্ছে। তাহলে এই পলিসি চেঞ্জ যদি হয়, ইট মাস্ট বি অ্যাপ্লাইড
রিট্রোস্পেক্টিভলি, মানে একদম মানে রিট্রোস্পেক্টিভ ইফেক্ট বলতে কি বোঝায় সেটা আগে বুঝি। রিট্রোস্পেক্টিভ ইফেক্ট হচ্ছে সেটা এখানে থাকার কথা, আচ্ছা এই যে retrospective effect মানে হচ্ছে যে that all comparative information must be restated as if the new policy had always been enforced। মানে আপনি ধরেন 2000 সালে একটা অ্যাসেট কিনেছিলেন, হ্যাঁ, ওটাকে আপনি কস্ট মেথডে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট করেছেন, কস্ট মডেলে। এখন 2025-এ এসে আপনার মনে হচ্ছে যে না, এটা রিভ্যালুয়েশন মডেল হইতে হবে, এটা চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি। সো 25 সালে এসে যখন আপনি রিভ্যালুয়েশন মডেলে আসবেন, তখন আপনাকে 2000 সাল থেকে রেকটিফাই করে আসতে হবে। মানে 2000 সাল থেকে যদি আপনি রিভ্যালুয়েশন মডেলটা ফলো করতেন, তাহলে আপনার ইম্প্যাক্টটা কি হইতো, এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, 2000 আমাদের সালের ইম্প্যাক্টটা সেটা আমি কি মানে এই বছর দেখাবো, মানে 25 দেখাবো? আমি দেখাচ্ছি কিভাবে দেখাবেন। স্ক্রিন দেখা গেলে বলবেন, হ্যাঁ। ওকে, জি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। 31 ডিসেম্বর 25, 31 ডিসেম্বর 24, 1 জানুয়ারি 24। হ্যাঁ, রিট্রোস্পেক্টিভ ইফেক্ট যখন হয় তখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হয় 3 কলামের। আমরা ইউজুয়ালি কি জানি যে এই 2টা কলাম থাকে না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে, কিন্তু যখন রিট্রোস্পেক্টিভ ইফেক্ট হয় তখন আপনার হয় 3 কলাম এফএস। মানে প্রায় ইয়ারের ওপেনিং ব্যালেন্সটাকেও আমরা রিস্টেট করি। সো আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে আমি ওই যে রিভ্যালুয়েশন মডেলের যেটা বললাম, সেটার কারণে যে ইম্প্যাক্ট আসবে সেটার ইম্প্যাক্ট ওপেনিং ব্যালেন্সে দেখাইতে হবে। মানে ধরেন অ্যাসেটের দাম কমেছে, বেড়েছে রিভ্যালুয়েশন মডেলের কারণে, তাইলে এটার কারণে কি ডেপ্রিসিয়েশন ইম্প্যাক্ট আছে না? জি তাহলে পিএনএল হবে কিন্তু ট্রু কলাম। হ্যাঁ, বাট ব্যালেন্স শিট হবে 3 কলাম। আচ্ছা, এবার বুঝি কিভাবে হবে। আপনার রিভ্যালুয়েশন মডেলের কারণে আপনার অ্যাসেটের দাম যদি বাড়ে, তাহলে কি ওপেনিং ব্যালেন্সে চেঞ্জ আসবে না 24-এর? এখন আপনি তো 20 সাল থেকে কলাম যদি অ্যাড করতে, সরি 2000 সাল থেকে যদি কলাম অ্যাড করতে চান, কত কলাম হবে হিসাব আছে? এটা সম্ভব না, রাইট? তাহলে আপনাকে কম্পারেটিভ ইয়ারের ওপেনিং ব্যালেন্স প্রথমে রিস্টেট করতে হবে। কম্পারেটিভ ইয়ার কোনটা? 24 সাল। 24 সালের ওপেনিং ব্যালেন্স কি? 1 জানুয়ারির ব্যালেন্স। তাহলে 1 জানুয়ারিতে ধরেন অ্যাসেটের দাম ছিল 20 টাকা, আপনি রিভ্যালুয়েশন মডেলে 2000 সাল থেকে ক্যালকুলেট করতে 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 এসে দেখলেন এটা আসলে 24 সালে হবে 40 টাকা ওপেনিং ব্যালেন্স। ক্লিয়ার? জি। তাহলে 20 টাকার যে ওসিআই সেটা কিন্তু 24-এর ওসিআইতে আসবে। বুঝতে পারলেন? এখন এটার কারণে ডেপ্রিসিয়েশনের ইম্প্যাক্ট আছে না? ডেপ্রিসিয়েশন বাড়বে না প্রতি বছর আগের বছর? তাহলে ডেপ্রিসিয়েশনটা অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আপনি এখানে দেখাইলেন, কিন্তু ডেপ্রিসিয়েশনের যে পিএনএল ইম্প্যাক্ট এটা কেন দেখাবেন? এটা অ্যাকিউমুলেটেড কি দেখানো সম্ভব? 2000 সাল থেকে 25 সাল পর্যন্ত পিএনএল এ কি accumulated আছে নাকি ডেপ্রিসিয়েশনটা আছে শুধু? শুধু ডেপ্রিসিয়েশনটা রিটেন আর্নিংসে নিয়ে যেতে হবে আর কি। এক্স্যাক্টলি। সো আপনার যদি এরকম কোনো প্রায়র অ্যাকিউমুলেটেড যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে টু পিএনএল, সেটা অ্যাডজাস্ট করতে হবে ডিরেক্টলি রিটেন আর্নিংসে, পিএনএল এ আসবে না। কারণ পিএনএল এর এক্সপেন্স হওয়ার কারণে কি রিটেন আর্নিংস কমতো না? সো আপনি রিটেন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স কমাই দিবেন। সিমিলারলি এই যে রিট্রোস্পেক্টিভ ইফেক্টের কারণে যদি রিটেন আর্নিংস বাড়ার কথা হয়, তাহলে রিটেন আর্নিংস এর অ্যামাউন্টটা বাড়াই দিবেন আর কি। হ্যাঁ, জি ভাই। ইনকাম হলে বাড়াই দিবেন রিটেন আর্নিংস, আর এক্সপেন্স হলে রিটেন আর্নিংস কমাই দিবেন। আর প্রিভিয়াস ইয়ারের যে ডেপ্রিসিয়েশন সেটা তো চেঞ্জ আসবে, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যখন লিখবেন, হ্যাঁ, তখন এখানে 24 সালে রিভাইজটা দিবেন আর কি। ক্লিয়ার? ভাইয়া এই ক্ষেত্রে এই যে 1 জানুয়ারি 2024-এ আমরা তো ওই যে 31 ডিসেম্বর 2000
23-এর যে ব্যালেন্সটা, ওই ব্যালেন্সটাই আনবো। আর এখানে রিস্টেট করে এই 1-2টা যেটা আমার ইফেক্ট হচ্ছে, রিট্রোস্পেক্টিভ ইফেক্ট হচ্ছে, Right, শুধু ওই দুইটাই একটু চেঞ্জ হবে। এছাড়া তো right, ব্যালেন্স তো আসলে 31শে ডিসেম্বর 2023-এরই, তাই না? রাইট। 31শে ডিসেম্বর 2023 ব্যালেন্সের উপরেই রিট্রোস্পেক্টিভ ইফেক্টের কাজ করবে। জি, কিন্তু আমাকে ডেটটা দিতে হবে 1 জানুয়ারি, 1 জানুয়ারি কারণ ওখানে কিন্তু বলা আছে যে বিগিনিং অফ দা আর্লিয়েস্ট কম্পারেটিভ, এরকম একটা কথা বলা আছে। রাইট, রাইট। জি। সবাই বুঝেছেন? তার মানে কিন্তু আসল কারণটা আরেকবার বলেন, যে আমরা কখন রিট্রোস্পেক্টিভ করব? তাহলে পলিসিগত হইলে আমরা করব হচ্ছে পলিসি চেঞ্জ রিট্রোস্পেক্টিভ। হলে রিট্রোস্পেক্টিভ। আমি সামারি লাস্টে বলবো একদম। পলিসি ওকে, আগে ওকে, ওকে। পলিসি বুঝেন, তারপরে এস্টিমেট, তারপরে এরর, তারপরে আমি সামারি বলবো যে কখন কি হবে এট এ গ্লান্স। আচ্ছা, এখন এরকম হইতে পারে না যে 2000 সালের অ্যাসেটের কোনো হিসাব আপনার কাছে নাই, বা এরকম একটা রিট্রোস্পেক্টিভ ইফেক্ট বা পলিসি চেঞ্জ করছেন যেটা আসলে আপনি ধরতে পারতেছেন না যে আপনার ইমপ্যাক্ট কত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে যদি ইমপ্র্যাকটিকেবল হয় রিট্রোস্পেক্টিভ ইফেক্টটা, সেই ক্ষেত্রে আইএস 8 আপনাকে প্রসপেক্টিভ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করেছে। বাট এক্সামে যখন আসবে এই ক্লজ ভুলে যান। হ্যাঁ, এক্সামে আসলে রিট্রোস্পেক্টিভ ইফেক্ট অ্যাপ্লাই করবেন অলওয়েজ। আচ্ছা বাট ভাইয়া, প্র্যাকটিক্যালি এরকম হতে পারে যে আপনি মানে বিগিনিং যে ব্যালেন্সের অ্যাডজাস্টমেন্ট সেটা আপনি ডিটারমাইন করতে পারছেন না। আপনি মিন্স আপনি প্লাস অডিটর, আপনার কনসালটেন্ট, হ্যাঁ, কেউ ডিটারমাইন করতে পারছেন না। সেই ক্ষেত্রে এটাকে আপনি ইমপ্র্যাকটিকেবল বলবেন এবং এটা নোট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে ডিসক্লোজার দিবেন যে এটা যদিও চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি অ্যাকর্ডিং টু আইএস 8, এটাকে রিট্রোস্পেক্টিভ ইফেক্ট দেখাইতে হবে, বাট এই রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্টটা আমরা ডিটারমাইন করতে পারছি না, সো ইট ইজ ইমপ্র্যাকটিকেবল টু ডিটারমাইন দ্য ইফেক্ট অফ retrospective application of change in accounting policy. That's why we are applying the policy prospectively. এরকম একটা নোট দিতে হবে আর কি। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল হ্যাঁ, শিওর, বলেন। সেটা আমরা রেট্রোস্পেক্টিভ অ্যাপ্রোচ মানে এটা কেন ফলো করি, মানে এটার রিজন ঠিক? চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি মানে কি? এটা আপনার একটা রুল। হ্যাঁ, তো এই রুলটা আপনি হঠাৎ করে এই যে কম্পারেবিলিটি, হ্যাঁ, আপনি আগের বছর যদি কম্পারেটিভে যদি আপনার থাকে কস্ট মডেল, এই যে ধরেন এই যে পিএনএলটা এরকম, এটা যদি ধরেন ব্যালেন্স শিট, হ্যাঁ, তাহলে আপনার এই যে 24 সালে ধরেন অ্যাসেটের দাম ছিল 20 টাকা, আপনি যখন 24-এর এফএস করেছেন অ্যাসেটের দাম 20 টাকা, মানে 18 টাকা ছিল সাপোজ। এখন 25 সালে এসে আপনি রিভ্যালুয়েশন মডেল ফলো করবেন, আগে ছিল কস্ট মডেল, তাইলে রিভ্যালুয়েশন মডেল হলো 50 টাকা। এখন আপনি যদি কম্পারেটিভ কলামে 20 টাকা লিখেন, আগের ব্যালেন্সটা কি কম্পারেটিভ আসবে না? জি জি, বুঝতে পারছি। তাহলে এটা কি কম্পারেবল হইলো? এটা হলো রিভ্যালুয়েশন মডেলের ব্যালেন্স, এটা হলো কস্ট মডেলের ব্যালেন্স, তাহলে কি কম্পারেবল হইলো? না। ও আচ্ছা, ক্লিয়ার? জি জি, বুঝতে পারছি। অলরাইট। আচ্ছা, আমাদের চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি শেষ, এবার আসি এস্টিমেটে। আচ্ছা, এস্টিমেটের ক্ষেত্রে আমরা প্রসপেক্টিভ ইমপ্যাক্ট দেখাবো। মানে এস্টিমেট তো এস্টিমেটই, রাইট? এটা তো কি প্রবাবিলিটি বা আনসার্টেন, এস্টিমেট তো আনসার্টেন। সো এস্টিমেটের এক্সাম্পল কি? ধরেন প্রভিশন হইতে পারে একটা এস্টিমেট, রাইট? তো জি এস্টিমেটের যে অ্যাপ্লিকেশন সেটা হবে প্রসপেক্টিভলি, মানে আপনি ওই যে ইউজফুল লাইফ চেঞ্জ করলেন, আমরা দেখলাম না যে রিভ্যালুয়েশন মডেলে বা কস্ট মডেলেও ধরেন যে আমরা বলছিলাম ইউজফুল লাইফ প্রতি ইয়ার রিভিউ করতে হবে ইয়ার এন্ডে, তাইলে রিভিউ করার কারণে আপনার যদি এস্টিমেটেড ইউজফুল লাইফে চেঞ্জ আসে, হ্যাঁ, বা এরকম এস্টিমেটসে যদি চেঞ্জ আসে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে প্রসপেক্টিভলি, মানে কারেন্ট ইয়ার থেকে অ্যাপ্লাই করতে হবে। সো ফর এক্সাম্পল, ধরেন একটা অ্যাসেটের দাম ছিল 50 টাকা, আপনি ইনিশিয়ালি এটাকে ডেপ্রিসিয়েট করছেন ওভার 5 ইয়ার্স, হ্যাঁ, তাহলে আফটার 2 ইয়ার্স ডাব্লিউডিবি কত? 30 টাকা, রাইট? জি। 30 টাকা ডাব্লিউডিবি আফটার 2 ইয়ার্স। এখন এই সেকেন্ড থার্ড ইয়ারে এসে আপনি ইউজফুল লাইফটা যখন এস্টিমেট করছেন, তখন দেখলেন আসলে অ্যাকচুয়ালি ইউজফুল লাইফ 7 ইয়ার্স, রাইট? তাইলে জি। আগে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কত ছিল? 10 টাকা। তাহলে আপনি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে এসে
আপনি ডিটারমাইন করলেন এই অ্যাসেটের ইউজফুল লাইফ 7 বছর, তাহলে এখন ডেপ্রিসিয়েশন কত হবে? এখন হবে 4.28। 2 ইয়ার্স ইউজ করে ফেলছেন না, এই দেখছেন ভুল হচ্ছে কেমনে। আমরা ওই যে 2 ইয়ার্স বাদে রিমেইনিং ইউজফুল লাইফ কত? এখন- 5 ইয়ার্স, 5 ইয়ার্স। তাহলে 6 টাকা। তাহলে এই যে এই অ্যাপ্লিকেশনটা কি আমরা প্রিভিয়াস ইয়ার চেঞ্জ করছি, আগের বছর কি চেঞ্জ করছি? 50 কে কি 7 দিয়ে ভাগ দিছি? দেই নাই, আমরা গোয়িং ফরওয়ার্ড চেঞ্জ করছি, কারেন্ট ইয়ার থেকে চেঞ্জ করছি। সো এই যে চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট হলে আমরা এটাকে প্রসপেক্টিভ ইমপ্যাক্ট দেখাবো। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এবার আসি এরর। এরর যদি হয়, এরর হইলে আপনার যদি এররটা ম্যাটেরিয়াল হয়, হ্যাঁ, এখন এই ম্যাটেরিয়ালিটিটা ডিটারমাইন করবে ম্যানেজমেন্ট প্লাস অডিটর। হ্যাঁ, যে ম্যাটেরিয়ালিটি কি কেউ বলতে পারবেন? জি, ম্যাটেরিয়ালিটি হচ্ছে যেটা হচ্ছে আমার ইকোনমিক ডিসিশনে ইমপ্যাক্ট ফেলে দিবে, ওইটা হচ্ছে ম্যাটেরিয়াল। যেই পরিবর্তনটা মানে আমার এটা হচ্ছে economic decision লেভেল অফ থেকে- এরর, যেটা জি, ইকোনমিক ডিসিশন কে ইনফ্লুয়েন্স করে, মানে ভুল করার চান্স বাড়ায় আর কি। হ্যাঁ, ইকোনমিক ডিসিশন জি। এটা হইতে পারে ফ্রম মিসস্টেটমেন্ট অথবা এরর, দুটোই হইতে পারে। মিসস্টেটমেন্ট কি? অডিট পরীক্ষা দিছেন না? জি, মিসস্টেটমেন্ট হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভুলভাবে শুধু রিপ্রেজেন্ট করা। ইচ্ছাকৃত না, শুধু ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত হইতে পারে। মানে মিসস্টেটমেন্ট হচ্ছে আপনার ওই যে অ্যাকাউন্টিং অনিচ্ছাকৃত হতে পারে। জি, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ভুল অ্যাপ্লাই করার কারণে, অথবা ইচ্ছাকৃত ভুল, সেটা মিসস্টেটমেন্ট। আর এরর তেরোরই ভুল, হ্যাঁ, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। ঠিক আছে? সো জি, ওই ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট বা এরর, এটার মানে হচ্ছে যে এই অ্যামাউন্টের ভুল থাকলে, মানে ওই যে ম্যাটেরিয়াল যদি 5 লাখ টাকা, তাহলে আমি যদি 5 লাখ টাকার কোনো ভুল পাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বা মিসস্টেটমেন্ট পাই বা এরর পাই, তাহলে এই মানে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর বেস করে যদি কেউ ডিসিশন নেয়, তাহলে তার ডিসিশনটা ভুল হবে। যে এই ক্ষেত্রে এই- রিট্রোস্পেক্টিভ করতে হবে। সো ম্যাটেরিয়াল ইমপ্যাক্ট যদি হয়, সেই ক্ষেত্রে তার ইমপ্যাক্ট হবে রিট্রোস্পেক্টিভ। আর যদি ইমম্যাটেরিয়াল হয়, তাহলে হবে প্রসপেক্টিভ। ক্লিয়ার? জি, প্রসপেক্টিভের ক্ষেত্রে আমরা কিভাবে এই প্রেজেন্টেশনটা করব ভাইয়া? প্রসপেক্টিভ ধরেন অডিট যারা আছেন প্র্যাকটিসে, বিশেষ করে বিগ ফোরে, লোকাল ফার্মে প্র্যাকটিস যায় না, যে এখানে আমাদের 3টা থ্রেশহোল্ড থাকে। একটা হচ্ছে ম্যাটেরিয়ালিটি, একটা হচ্ছে পারফরম্যান্স ম্যাটেরিয়ালিটি, আর একটাকে বলে সিটিটি বা ক্লিয়ারলি ট্রিভিয়াল থ্রেশহোল্ড। এখন ম্যাটেরিয়ালিটি অ্যাপ্লাই করা হয় অন ওভারঅল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, মানে পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর যে এরর বা মিসস্টেটমেন্ট, সেটাকে দেখা হয় ম্যাটেরিয়ালিটি দিয়ে। আচ্ছা, পারফরম্যান্স ম্যাটেরিয়ালিটি এটা দেখা হয় অ্যাকাউন্ট লেভেলে, মানে ধরেন পিপি টোটাল মিসস্টেটমেন্ট কত। এখন এটা যদি পারফরম্যান্স ম্যাটেরিয়ালিটি থেকে বেশি হয়, তখন আমরা এটাকে এক্সট্রাপোলেট করি বা মানে মিসস্টেটমেন্টটাকে আরো ডিগ ডাউন করি আর কি। হ্যাঁ, আরো দেখি যে আরো আছে কিনা এরকম মিসস্টেটমেন্ট। আর সিটিটি হচ্ছে ট্রানজাকশন লেভেলে, মানে একটা ট্রানজাকশনের ভুল কতটুকু হইলে সেটা আমরা ইগনোর করব। তো এই সিটিটির নিচে হইলে আমরা ওই এররটাকে আর বা ওই মিসস্টেটমেন্টটাকে আর ইনভেস্টিগেট করি না। ধরেন 50 টাকা আমার সিটিটি, আমি এরর পাইছি 49 টাকা, ওটাকে আমি ইগনোর করি। এই এরর হইলে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে কোনো ইমপ্যাক্ট নাই। সো সিমিলারলি এই যে ইমম্যাটেরিয়াল যেটা, সেটা হচ্ছে আপনার কি, যদি এরকম ইমপ্যাক্ট না থাকে ডিসিশন, ইকোনমিক ডিসিশন মেকিং এ, তাহলে সেটা আমি আর কারেক্ট করব না। বাট গোয়িং ফরওয়ার্ড বা কারেন্ট ইয়ারে যেন আমার এরকম মিস্টেক না হয়, সেরকম মেজার নিব। ক্লিয়ার? কিন্তু প্রিভিয়াস ইয়ারে এটা কারেক্ট করার কোনো দরকার নেই। এই ক্ষেত্রে ওই যে ভাইয়া আমি প্রশ্নটা ছিল, ওই যে আমরা যেমন রিট্রোস্পেক্টিভে আমরা 3টা বছরের এভাবে করি, প্রসপেক্টিভে তো 2টা বছরই থাকবে, এবং এটার এটা কি প্রিভিয়াস ইয়ারের এই- এরর যদি কারেন্ট ইয়ারে বের হয়, যেটা হচ্ছে জি, ইম্যাটেরিয়াল, সেই ক্ষেত্রে জি, যা ফিগার তাই থাকবে, চেঞ্জ হবে না, কোনো কারেকশন করার জি। দরকার নাই। বাট Material কারেন্ট হলে- ইয়ারে ওই মিস্টেকটা না হয় আর। আচ্ছা, রিস্ক বাড়ে, রিস্ক অ্যাসেসমেন্ট যখন করবেন অডিটে, এটার কারণে আমার রিস্ক বাড়ে, এঙ্গেজমেন্ট রিস্ক বাড়ে, অ্যাকাউন্ট লেভেল রিস্ক বাড়ে।
আচ্ছা, আর যদি রিট্রোস্পেক্ট মানে ম্যাটেরিয়াল যদি হয় তাহলে সেক্ষেত্রে রিট্রোস্পেক্টিভ ইফেক্ট দেখা যাবে, মানে ওই যে ওপেনিং ব্যালেন্স চেঞ্জ করতে হবে, আর যদি পিএনএল রিলেটেড হয় তাহলে কম্পারেটিভ চেঞ্জ করতে হবে। ধরলাম ভাইয়া ম্যাটেরিয়াল বাট ম্যাটেরিয়াল না, বাট 2 বছর আগের, মানে ইমেটেরিয়াল বাট 2 বছর আগের, এক্ষেত্রে এটার কোনো কারেকশন নাই, কারেকশন নাই। কারেন্ট ইয়ারের জন্য এই Okay, ভুলটা না। okay. জি ভাইয়া, আপনি জি। সোজা বাংলায় কারেন্ট ইয়ার হলে যে কারেন্ট ইয়ার হলে তো ওই ওই ফিগার মানে রেসপেক্টিভ হেডের ফিগার তো চেঞ্জ করার সুযোগই আছে। কি হইলে প্রসপেক্টিভ হইলে মানে হ্যাঁ, প্রসপেক্টিভ হইলে মানে কারেন্ট ইয়ারের যদি আমি যদি এটা আইডেন্টিফাই কারেন্ট করতে পারি, ইয়ার ভুল হয় এটা আপনি চেঞ্জ করবেন না, চেঞ্জ তো করবোই, মাস্ট বি করবো। জি কিন্তু প্রায়র ইয়ারে চেঞ্জ করার দরকার নাই, কারণ ওটার কারণে ইকোনমিক ডিসিশনে কোনো ইমপ্যাক্ট নাই আর কি। জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে সামারি যদি আমি বলি, আপনার চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি এটা কি ইমপ্যাক্ট? এটা রিট্রোস্পেক্টিভ ইফেক্ট, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট, এটা প্রসপেক্টিভ, পার্সপেক্টিভ, ম্যাটেরিয়াল এরর, কারেকশন অফ ম্যাটেরিয়াল এরর, রিট্রোস্পেক্টিভ, কারেকশন অফ ইম্যাটেরিয়াল এরর, এটা প্রসপেক্টিভ। পার্সপেক্টিভ। বাস শেষ, এত কিছু করার দরকার নেই। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আমি ওই ম্যাথ দেখা দিব বলছিলাম, আমি ভুলে গেছি। IS 38 এর হচ্ছে এই বইটা আমি শেয়ার করবো বলছিলাম, তো যখন আপনারা ফাইনাল রেজিস্ট্রেশন করবেন তখন নোবেল সাহেব আপনাদেরকে বইটা শেয়ার করে দিবে। তো এই বইয়ের ইন্টেনজিবল যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 5 মোস্ট প্রবাবলি সেলফ টেস্ট 4, 5, 7, হ্যাঁ, এই তিনটা প্র্যাকটিস করবেন বাসায় জি ইন্টেনজিবলের জন্য 4, 5, জি 7। ভাইয়া। আচ্ছা, আর হচ্ছে IS 8 এটা মনে রাখলেই হবে, হ্যাঁ। ফার্স্ট কোশ্চেনে পান কয়েকটা দেখে নেন, হ্যাঁ, ওরকম ইম্পর্টেন্ট নাই ভাই, যে এটা দেখতে পারেন, কোয়ারেক্ট এক্সাম্পলটা দেখতে পারেন, এটা খুব বেশি ক্রিটিক্যাল না কি IS 8 টা। কোয়ারেক্ট এক্সাম্পলটা দেখেন। IFRS 5 আমরা পড়ে ফেলছি, মনে আছে সবার? জি জি IFRS 5 যে পড়ছি এটা কি মনে আছে, ভুলে গেছে? জি, মনে আছে ভাইয়া। ডিসকন্টিনিউড করেন না। অথবা ডিসপোজাল এর জন্য যে Right. It is highly probable that the asset will be sold within 12 months of classification, right? এটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া। জি ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা IS 21 দেখবো, আর IS 24, IS 2 ইনভেন্টরিজ, এই তিনটা স্ট্যান্ডার্ড দেখা ট্রাই করবো, হ্যাঁ। আর EPS টা খুবই ছোট, আমরা এটা একদম লাস্টে দেখবো, এটা মনে রাখেন, কেউ নোট রাখেন, হ্যাঁ। IS 33 এই চ্যাপ্টারে আছে, এটা এখন দেখবো না, এটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা আসলে 2 মার্কের জন্য আসে, আমরা আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শেষ করি। সো নেক্সট ক্লাসে IS 21, IS 24 এন্ড IS 2 এই তিনটা দেখবো। আর কোনো কোশ্চেন না থাকলে আজকে আমরা শেষ করতে পারি। একটা ছোট কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ শিওর, বলেন। হ্যাঁ, ওই গত ক্লাসের যে ওয়ার্ক এক্সাম্পল আর সেলফ টেস্ট গুলো দিয়েছেন সেগুলোর সলিউশন কি হয়েছে? মানে একটু দেরিতে জয়েন এগুলো করেছিলাম। তো বইতেই আছে সব সলিউশন। আচ্ছা আচ্ছা, মানে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কি হ্যাঁ, কোশ্চেন থাকলে সেটা করবেন, সেটা ডিফারেন্ট জিনিস, আপনারা সলভ করে মিলান, হচ্ছে কিনা। আচ্ছা, আর মনে হচ্ছে যে আমাদের এই গ্রুপটা খুবই ইনঅ্যাক্টিভ। আমি কিছু কোশ্চেন শেয়ার করেছিলাম বাট কেউ রেসপন্স করে না। আচ্ছা, আমি তো গ্রুপে নাই, আমি আসলে বলতে পারবো না, এটা আপনারা একটু নোবেল সাহেবের সাথে কথা বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর ভাই নেক্সট ক্লাস ভাইয়া মানে এই স্যাটারডে তো নাকি আজকে থেকে ছুটি? স্যাটারডে তো ঈদ। ও সরি সরি ভাই, জি, আমরা ওয়েডনেসডেতে নিতে পারি কিনা দেখি, হ্যাঁ। ওকে জানাই দিব অবশ্যই। ওকে, শিওর শিওর, ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন? ঠিক আছে ভাইয়া, ঈদ মোবারক ভাইয়া, ইনশাআল্লাহ দেখা হবে, ঈদ মোবারক, কথা হবে ঈদ মোবারক। ইনশাআল্লাহ। জি জি ভাই, জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।